কি ভেবেছিলে আমি কিছুই জানবো না? একা একা ঘুরে বেড়াচ্ছ, আমার ফোন ধরছো না, দুই ভাই বোন মিলে আমাকে পাগল বানানোর প্ল্যান করেছো? ঈশিতা গলায় জমে থাকা শ্বাস নামিয়ে আনতে চেষ্টা করে, তবু তার গলা কাঁপে। আমি কিন্তু কিছু করিনি, সারাক্ষণ ফোন করছিলেন। বিয়ে বাড়ি, এত লোকজন, কেউ শুনলে কেলেঙ্কারি হয়ে যেত না? ছায়া মানব ঈশিতার দিকে এক পা এগিয়ে আসে। ঈশিতার শ্বাস আটকে আসে, স্নায়ুর চাপ ধরে রাখতে না পারে তৃণ্যের দিকে তাকিয়ে সরিয়ে নেয়, কিন্তু সামনের ব্যক্তিটি ঈশিতার সেই দুর্বলতা ঠিকই ধরে ফেলে। ধীর কণ্ঠে গভীরভাবে বলে, কেলেঙ্কারির ভয় করছো নাকি অন্য কিছুর? তোমার চোখে তো অন্য কিছু বলছে ঈশিতা। ঈশিতা চারপাশে তাকিয়ে দেখে, ছাদে এখনো নীরবতা, তবু একটা অস্থিরতা তার মধ্যে দোল খাচ্ছে। ফিসফিসিয়ে বলে, কেউ এসে পড়বে, যেতে দিন আমায়, পরে কথা বলি। তবে তৃণ্য ঈশিতাকে এত সহজে ছাড়ার জন্য আসেনি। ঈশিতার পথ আটকে দাঁড়িয়ে এক দৃষ্টিতে চোখে চোখ রেখে বলে, তোমার পরীক্ষা শেষ হলেই আমি বিয়ে করব, নিজেকে তৈরি রেখো। ধূসর কিছু বলতে আসলেও আমি শুনবো না কিছু। ঈশিতা হতভম্ব হয়ে তৃণ্যর দিকে তাকিয়ে থাকে, মনে হয় কিছু একটা বলতে চায়, কিন্তু তৃণ্য তখনই খেয়ালি কণ্ঠে যোগ দেয়। আরে হ্যাঁ, যাওয়ার আগে গুনে গুনে 37.5টা চুমু খাবো। বলেই ঈশিতার চোখ বড় বড় করে ফেলে, যেন কানে ভুল শুনছে। কিছুক্ষণ তো বোঝার চেষ্টা করে, তারপর রাগে গজগজ করতে করতে বলে, 37.5টা চুমু কেন? তৃণ্য নিঃশব্দে হাসে। ঈশিতার অপ্রস্তুত মুখের দিকে তাকিয়ে বলে, 37 বার কল ধরনি, আর একবার মিস কল, সব মিলিয়ে 37.5টা চুমু দিয়ে পাপমোচন করো। ঈশিতা এবার রাগে অপমানে মুখ খুলে কিছু বলতে যাবে, কিন্তু তৃণ্য তখনই হেসে ফেলে। তাড়াতাড়ি চুমু দাও আর চলে যাও, দেরি করলে তোমারই সমস্যা। আমি তো এক পায়ের বদলে দুই পায়ের বিয়ে করতে রাজি। ঈশিতা এবার সত্যি হাল ছেড়ে দেয়। রাগে, লজ্জায়, হাসিতে, ভালোবাসায় মিশে থাকা অনুভূতির একটা ঝড় যেন তার ভেতরে বইছে। ঈশিতার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে হয়, কিন্তু পারে না। এই ছেলেটাকে হারানোর ভয় যেন সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে। আলিম মির্জা শুনশান রাস্তায় শালের গলা বাড়িয়ে নিঃশব্দে হেঁটে চলে। রাস্তার দুই ধারে নিস্তব্ধতা ঘনিয়ে আসে, মাঝে মাঝে হালকা বাতাস এসে শালের কোণা নাড়িয়ে দিচ্ছে। রাস্তার বাতিগুলো যেন আজ ঝিমিয়ে পড়েছে। পেছনে তাকে নিশ্চিত হলেন কেউ তাকে অনুসরণ করছে না। তারপর দ্রুত পা চালিয়ে একটি পুরনো ফাঁকা বাড়ির সামনে গিয়ে থামলেন। বাড়ির সামনে আগে থেকে অপেক্ষা করছিল একটি কালো গাড়ি। তার পাশে 6 জন ছায়ার মতো দাঁড়িয়ে, প্রত্যেকের চেহারায় কঠিন দৃঢ়তা। তাদের চোখে মুখে জিজ্ঞাসা, কিন্তু প্রশ্ন করে না, শুধু অপেক্ষায় থাকে। আলিম মির্জা কোনো ভনিতা না করে সরাসরি বলেন, আজ রাতের মধ্যেই কাজ শেষ চাই। আফসান ছাড়া পেয়েছে, জায়গা মতো আছে, তোরা শুধু কাজটা নিখুঁতভাবে সম্পন্ন করবি। তার কণ্ঠে কোনো আবেগ নেই, কোনো দ্বিধা নেই, যেন এটাও তার প্রতিদিনের স্বাভাবিক কাজের অংশ। সামনের 6 জন একে অপরের দিকে তাকায়, তারপর একজন মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়। আলিম মির্জা তখনও শালের ভেতর থেকে একটা মোটা টাকার বান্ডিল বের করে সামনে বাড়িয়ে ধরেন। রাস্তার নরম হলুদ আলোয় টাকার নোটগুলো চকচক করে ওঠে। অর্ধেক এখন, বাকিটা কাজ শেষ হলে। কঠোর স্বরে বলেন তিনি। 6 জনের একজন টাকার বান্ডিল নেয়, বাকিরা চুপচাপ দাঁড়িয়ে থাকে। কোনো বাড়তি কথা নেই, কোনো অযথা প্রশ্ন নেই। রাতের নীরবতার মধ্যে শুরু একটা সত্য দাঁড়িয়ে আছে, আজ রাতে কিছু একটা ঘটতে চলছে। আলিম মির্জা আর সময় নষ্ট করলেন না, টাকার বান্ডিল হস্তান্তর করে দ্রুত পেছনে ফিরে হাঁটা ধরলেন। চারপাশ নিস্তব্ধ, কিন্তু তার মাথার ভেতর ছক আঁকা শেষ। ততক্ষণে তার গাড়ি এসে হাজির। আসার সময় হেঁটে আসলেও যাওয়ার সময় রেখেছে ভিন্নতা। আলিম মির্জা গাড়ির দরজা খুলে উঠে বসতেই ড্রাইভার কিছু জিজ্ঞাসা করার আগেই তিনি কড়া গলায় বলে ওঠে, চলো, দেরি করো না। গাড়ি স্টার্ট দিতেই বাইরে তাকিয়ে শেষবারের মতো নিশ্চিত করলেন কাজের নির্দেশ স্পষ্টভাবে দেওয়া হয়েছে। এবার আর কোনো ভুলের জায়গা নেই। উদ্দেশ্য এখন একটাই, জয়ের রিসেপশনে যোগ দেওয়া। সবাই অপেক্ষা করছে। নিঃসন্দেহে কেউ কেউ তার অনুপস্থিত টেরও পেতে শুরু করেছে। রাজনীতির দাপট সম্পূর্ণ ব্যক্তি, একজন প্রভাবশালী নেতা। নিজের বাড়ির ছেলের বিয়েতে যদি তিনি হাজির না থাকেন, তবে সন্দেহের দানা বাঁধতে দেরি হবে না।
গাড়ির জানালা দিয়ে বাইরে তাকে গভীর নিঃশ্বাস নিলেন আলিম মির্জা। মুখে স্বাভাবিক গাম্ভীর্য, যেন কিছুই হয়নি, যেন তিনি শুধু আজকের অতিথি, যার উপস্থিতি আজকের রাতের অত্যন্ত জরুরি। কিন্তু বাস্তবে এই রাতের ছায়ায় এক ভয়ঙ্কর খেলা শুরু হয়ে গেছে, একটি পরিকল্পনা যার পরিণতি বদলে দিতে পারে অনেক কিছু। রিসেপশনের আয়োজন একেবারে রাজকীয়, আলোয় ঝলমলে পরিবেশ, চারপাশে সাজসজ্জার বাহার, আর তার সঙ্গে তাল মিলিয়ে উচ্চ স্বরে বাজছে গান। অতিথিদের হই হুল্লোড়ে চারপাশ মুখরিত, কেউ নাচছে, কেউ বা একসঙ্গে বসে গল্পে মেতে উঠেছে। বড়রা সামনের সারিতে আয়েশ করে বসে অনুষ্ঠান উপভোগ করছে। এরই মধ্যে এক কোণে ইনান, রিশাত আর কয়েকজন বন্ধু মিলে নিজেদের মতো ব্যস্ত। তান্হা পাশে দাঁড়িয়ে ইনানকে খোঁচা দিয়ে বলে উঠল, দোস্ত, আমি কিন্তু আজ বেশ এক্সাইটেড। ইচ্ছেকে আজকে মানিয়েই ছাড়বি কিন্তু। ইরান হেসে কিছু বলার আগে রিশাত আর অন্যরা নিজেদের আলাপে ডুবে যায়। কেন এমনটা করলো অজানা। স্টেজের দিকে চোখ ঘোরাতেই দেখা গেল জয় তার নববধূর হাত ধরে অতিথিদের শুভেচ্ছা গ্রহণ করছে, হাসি মুখে ছবি তুলছে, কুশল বিনিময় করছে। পুরো আয়োজন কেন্দ্রবিন্দুতে এখন জয় আর তার স্ত্রী। কিন্তু ইনান তখন যেন একটু অন্যমনস্ক, কিছু একটা ভাবছে, হয়তো কোনো অজানা আশঙ্কা ঘিরে ধরেছে। কিন্তু ঠিক ধূসর ইনানকে খুঁজে নিয়ে ধীর পায়ে সামনের দিকে এগিয়ে আসতে থাকে। চেহারা গম্ভীর, পরিবেশ টান টান দৃঢ়তা, চোখ মুখে অদ্ভুত একটা কঠিন অভিব্যক্তি। মনে হচ্ছে আজকের রাতে কিছু একটা ঘটতে চলছে, ভয়ঙ্কর কিছু। ধূসর দ্রুত এগিয়ে যেতে থাকে, কিন্তু হঠাৎ তার ঘাড়ে কারো হাতের স্পর্শ পড়ে। মুহূর্তের মধ্যেই ধূসর থমকে দাঁড়ায়, এক ঝটকায় মাথা ঘুরিয়ে তাকায়। সামনে দাঁড়িয়ে আছে চিহ্ন, চিরচেনা সেই দুষ্টু হাসি ঠোঁটে, চোখে মুখে খেলা করছে এক রকম রহস্যময় উচ্ছ্বাস। ধূসরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে দাঁত কেলিয়ে বলে ওঠে, কি করে ভাই, এত গম্ভীর মুখ কেন? আজকের মতো একটা দিনে এত ভাবার কি আছে? ধূসর তীর্ণকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে, কিন্তু কোনো উত্তর দেয় না। অন্যদিকে ঈশিতা আজ গোলাপি শাড়িতে সেজেছে, সাজসজ্জা আজকের রাতে আরও এক ধাপ উজ্জ্বল করে তুলেছে যেন। পাশে বসে থাকা রুহির সাথে গল্পে মশগুল, হাসির রেশ ছড়িয়ে পড়েছে চোখ মুখে। চারপাশে আনন্দের সুর ধ্বনিত হচ্ছে, হাসি গানে মেতে উঠেছে সবাই। কিন্তু এই সব কোলাহলের মাঝেও ইচ্ছে যেন একদমই বেমানান লাগছে। পুরোটা সময় নিজেকে গুটিয়ে রেখেছে, যেন এই জমকালো আয়োজন থেকে নিজেকে লুকিয়ে রাখতে চায়। আসলে ধূসরের সামনে থাকাটা তার জন্য কেমন অস্বস্তিকর হয়ে উঠেছে। ধূসর ভাইয়ের বলা কথাগুলো সেসব যতবার মনে পড়ে, ততবারই ইচ্ছে লজ্জায় আরও মিশিয়ে যেতে থাকে। স্টেজের সামনে ফাঁকা জায়গায় চেয়ারে বসে আছে ইচ্ছে, কোমল পাট ভরা মতিবানুকে কোলে নিয়ে। মতিবানু নরম পরশে আলতোভাবে হাত বুলিয়ে দিচ্ছে, কিন্তু মন পড়ে আছে অন্য কোথাও, ধূসর ভাইয়ের কাছে। গাল রক্তিম হয়ে উঠেছে অনুভূতির চাপে। ধূসরের শেষ কথা, দৃষ্টি, তার সেই অপ্রত্যাশিত আচরণ, সব কিছু মনে পড়তেই ইচ্ছে চুপসে যায়। ধূসর কি এখনও তাকিয়ে আছে তার দিকে, সেই একই দাম্ভিক্য ভঙ্গিতে? ইচ্ছে চাইলেও দৃষ্টি সরিয়ে রাখতে পারছে না। মনে হচ্ছে ধূসর ভাই তার দিকে এগিয়ে আসবে, আবার কিছু বলবে, আর তাতেই সে আরও বিব্রত হয়ে পড়বে। এক মুহূর্তের জন্য ইচ্ছে চোখ তুলে তাকায় চারপাশে। ধূসর কি সত্যি তার দিকেই তাকিয়ে, নাকি সেই অকারণে অনুভব করছে সেই দৃষ্টি? ইচ্ছে নিজেই বুঝতে পারছে না, কিন্তু ধূসরের উপস্থিতি যেন পুরো পরিবেশটাকে তার জন্য ভারী করে তুলেছে। গালের লালচে আভা লুকানোর জন্য মতিবানুকে আরও কাছে টেনে নিয়েছে ইচ্ছে, কিন্তু মন যে স্থির হচ্ছে না। ধূসরের চিন্তায় এমনভাবে মগ্ন হয়ে আছে যেন পুরো পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। হেই, পুরুষালী কণ্ঠস্বর শুনে ইচ্ছের সামনে তাকায়, দেখে ইনান দাঁড়িয়ে আছে, মুখে সেই হাসি। ইচ্ছে ভ্রু যুগল কুঁচকে ফেলে বিরক্তিতে, তবে সৌজন্যের খাতিরে কিছু বলে না, ঠোঁট শক্ত করে বন্ধ রাখে, যেন তার বিরক্তি বোঝা না যায়। ইনান ইচ্ছের চুপ থাকা দেখে নির্দ্বিধায় পাশের খালি চেয়ারে বসে পড়ে। ইচ্ছে চমকে উঠে এমন কাণ্ডে, আশেপাশে চোখ বুলিয়ে দেখে কেউ লক্ষ্য করছে কিনা। ধূসর ভাই যদি দেখে ফেলে, মনে এক অজানা শুষ্ক জেগে ওঠে। ধূসর ভাই এমনিতেই যে স্বভাবের, তার উপর যদি এমন কিছু দেখে ফেলে তাহলে কি হবে? আগের বার তো সামলিয়েছে, এইবার ইচ্ছে অস্বস্তিতে একবার ইনানের দিকে তাকায়,
সে স্বাভাবিক ভঙ্গিতে কিছু বলছে, তবে ইচ্ছে শুনতে পারছে না। পুরো মনোযোগ এখন ধূসর ভাইয়ের দৃষ্টি থেকে নিজেকে আড়াল করার দিকে। ধীরে ধীরে ইচ্ছের গলা শুকিয়ে আসে, ঢোক গিলে নিজেকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ভেতরের অস্থিরতা বাড়তে থাকে প্রতিটি মুহূর্তে। এই যে ইচ্ছে, কথা বলছো না কেন? ইন্নানের কণ্ঠস্বরে ইচ্ছে সামান্য চমকে ওঠে, কিন্তু মুখে কোনো প্রতিক্রিয়া দেখায় না। তুমি কি আমি আসাতে খুশি নও, নাকি তোমার বড় ভাই আশেপাশে কোথাও আছে? ইনান কৌতূহল চোখে চারপাশে তাকায়, তারপর নিচু স্বরে যোগ করে, থাকলে বলো, আমি উঠে যাচ্ছি, পরে আবার আসবো। ইচ্ছে এবার কপাল কুঁচকে তাকায়, সন্ধিহান গলায় বলে, বড় ভাই? ইনান হালকা হেসে বলে, হ্যাঁ ধূসর, তোমার বড় ভাই নয়? এই কথায় ইচ্ছের মুখের অভিব্যক্তি মুহূর্তেই বদলে যায়। চোখ দুটো রাগে চকচক করতে থাকে। ইচ্ছে কোলে মতিবানুকে শক্ত করে জড়িয়ে ধরে চেয়ারের উপর থেকে উঠে দাঁড়ায়। গলার স্বর দৃঢ় ও রাগে ভারী হয়ে ওঠে। না, সে মোটেও আমার ভাই নয়। বলেই হনহনিয়ে ইচ্ছে চলে যেতে থাকে, যেন এক মুহূর্তও সেখানে থাকতে চায় না। পেছনে বসে থাকা ইনান তখনও হাসছে, এক অদ্ভুত রহস্যময় হাসি, ইচ্ছের চলে যাওয়ার দিকে তাকিয়ে। রাতের আবহাওয়া বেশ ঠান্ডা, তবে চারপাশের কোলাহলে তা অনুভব করার সুযোগ নেই। রিসেপশনের উজ্জ্বল আলো আর মানুষের কথোপকথনের মাঝেও ধূসর, তিন্ন, রাফিদ ও বাকিরা এক প্রকার নিজেদের জগতে বন্দী। তিন্ন ধূসরের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলল, তুই আমাকে এত তাড়াতাড়ি ডেকে আনলি কেন? কি এমন গুরুত্বপূর্ণ ব্যাপার? ধূসর কিছু না বলে মাথা নিচু করে কপালের এক পাশে দু আঙ্গুল দিয়ে স্লাইড করে, যেন কোনো গভীর চিন্তায় ডুবে আছে। চেহারায় অস্বাভাবিক গম্ভীরতা দেখে বাকিরাও নিঃশব্দ হয়ে পড়ে। চারপাশের আলো ঝলমলে পরিবেশের বিপরীতে এই ছোট্ট দলে যেন এক অন্যরকম চাপা উত্তেজনা কাজ করছে। চিহ্নের প্রশ্নের উত্তর না দিয়ে ধূসরের নিচু স্বরেই বলল, তোদের আমেরিকার রিভার কথা মনে আছে? ধূসরের কণ্ঠে এক ধরনের অদ্ভুত ভারী শোনালো, যেন দলটিকে কিছু গুরুত্বপূর্ণ কিছু মনে করিয়ে দিতে চাইছে। রাফিদ প্রথমেই প্রতিক্রিয়া দেখালো, চোখের বিস্ময়ের ছায়া ফুটে ওঠে। রাফিদ মাথা সামান্য সামনে ঝুঁকে বলল, বাই, বলতে চাস কি? খুলে বল প্লিজ। ধূসর এবার ধীরে ধীরে মাথা তুলে চোখে অদ্ভুত এক দৃষ্টি, যেন বহুদিন ধরে লুকিয়ে রাখা কোনো সত্য উন্মোচনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। চারপাশের উচ্ছ্বাস, হাসি, আনন্দ সব কিছু থেকে দূরে আলাদা এক জগতে আটকে আছে। কিন্তু এই ছোট দলে এখন যে অস্ত্রতা, তা মুহূর্তের মধ্যে সব কিছু উল্টো দিকে ঘুরিয়ে দিতে পারে। চারপাশে আনন্দের রং ছড়ালেও এই ছোট দলটার পরিবেশ একেবারে ভিন্ন। ধূসর এক মুহূর্ত চুপ থেকে এক গভীর দৃষ্টিতে সামনে তাকিয়ে রইল, তারপর শান্ত অথচ ভয়ঙ্কর সুরে শুধায়, ইচ্ছের পাশে যে ইনান ঘুরঘুর করছে, জানিস সে আসলে কেউ না, রিভারের জারদ ছেলে। আমার সিক্স সেন্স বলছে ওকে কেউ লেলিয়ে দিয়েছে ইচ্ছের পিছে। ধূসরের কণ্ঠের প্রতিটা শব্দ যেন চারপাশের কোলাহল থেকে আলাদা হয়ে স্পষ্ট হয়ে ওঠে। বাকিরা মুহূর্তেই থমকে যায়। আমার হাতে কখন খুন হবে এই বাস্টার্ড সেটা জানি না, কিন্তু হবেই। ধূসরের চোখের গভীরে এক ভয়ানক ঝড় খেলা করে। এবার সবার যেন হুঁশ ফিরে। এতক্ষণ ভাবছিল ধূসর হয়তো কোনো সাধারণ কথা বলছে, কিন্তু না, এটা অন্য কিছু, সত্যি ভয়ঙ্কর কিছু ঘটতে চলছে। তোফ এবার দ্রুত ধূসরের কাঁধে হাত রাখে। ভাই, এটা একটা বিয়ে বাড়ি, মাথা ঠান্ডা রাখ। তুই জানিস আমার সব সময় তোর পাশে আছি আমরা, কিন্তু এখনই কিছু করলে ঝামেলা হয়ে যাবে। তোফ এক মুহূর্ত থেমে নিঃশ্বাস নিল, তারপর ধীরে ধীরে আবার বলে, আর ইচ্ছেকে দেখে রাখ, ওর সাথে বেশি রেগে কথা বলিস না, ও তো জানেও না আসলে কি হচ্ছে। ধূসর আবারও কিছু বলল না, শুধু বাহুর পেশি শক্ত করে উঠে। চোখের সামনে ভেসে উঠল ইনানের রহস্যময় হাসিটা আর ইচ্ছের বিরক্ত মুখ। এই খেলাটা এখানে শেষ হবে না। ধূসর জানে শেষটা সেই ঠিক করবে, তার নিজের শর্তে। জয় এতক্ষণ চুপচাপ শুনছিল, কিন্তু এবার আর থাকতে পারল না। দীর্ঘশ্বাস ফেলে ধূসরের দিকে তাকিয়ে বলল, দেখ, আমার বিয়ের রিসেপশন, আমার বউ সব রেখে তোদের কাছে এসেছি, কারণ জানি তোদের মধ্যে কিছু একটা হচ্ছে। কিন্তু ধূসর, তুই একটু শান্ত হবি।
রাফি, তোফ, তিন্ন, জয় ও ধূসর পাঁচজনের বন্ধুত্ব সেই ছোটবেলা থেকেই। ধূসর যখন বিদেশে ছিল তখনও তাদের বন্ধন একটুকু আলগা হয়নি। আর এখন ধূসর দেশে ফিরে আসার পর প্রথমবার একসঙ্গে মিলিত হয়েছে জয়ের বিয়েতে, তাও হুট করেই। কিন্তু ধূসর যেন অন্য কোনো দুনিয়ায় আছে। এতক্ষণ চুপচাপ ছিল, যেন কিছু একটা গভীরভাবে চিন্তা করছে। তারপর হঠাৎই হাত ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে। ও শিট, অনেক দেরি হয়ে গেছে। ধূসর ধপ করে উঠে দাঁড়ায়, একবার চারপাশে দ্রুত চোখ বুলিয়ে নেয়, তারপর একটু ধীর স্বরে বলে, ইচ্ছেকে দেখছি না। তো রাফি, তিন্ন অবাক হয়ে একে অপরের দিকে তাকায়, কিন্তু কিছু বলার আগে ধূসর দ্রুত পা চালিয়ে চলে যেতে থাকে। তোরা থাক, আমি আসছি। শুধু এটুকু বলেই ধূসর মিলিয়ে যায় অতিথিদের ভিড়ে। রাতের আকাশে জলজলে তারা, চারপাশ নিস্তব্ধ হলেও মাঝে মাঝে দমকা হাওয়া বইছে, যেন গরমের চাদর সরিয়ে দিচ্ছে প্রকৃতির নিজ হাতে। বিয়েবাড়ির আমেজ ধীরে ধীরে স্মিত হয়ে আসছে। অতিথিরা একে একে বিদায় নিচ্ছে। আলো ঝলমলে রিসেপশনের জায়গাটিও ক্রমশ ফাঁকা হয়ে আসছে। ধূসর দাঁড়িয়ে চারপাশে একবার চোখ বুলিয়ে নেয়। লোকজনের ভিড় কমলেও দৃষ্টি এক মুহূর্তের জন্য স্থির থাকছে না, কারণ ইচ্ছেকে কোথাও দেখা যাচ্ছে না। আশেপাশে যতবার তাকাচ্ছে ততবারই যেন মনের ভেতর অস্বস্তি অনুভূতি বেড়ে চলছে ধূসরের। অধৈর্য হয়ে ধূসর গভীর শ্বাস নেয়। কিছু একটা ঠিক লাগছে না তার। ইচ্ছে কি কোথাও গেছে, কিন্তু কোথায়? এতক্ষণ ধরে কেন দেখা মিলছে না। আর দেরি না করে ধূসর রিসেপশনের জায়গা থেকে সোজা বাড়ির দিকে হাঁটা দেয়। প্রতিটি পদক্ষেপ যেন উৎকণ্ঠা জমাট বাঁধছে। ইচ্ছে কি ঘরে ফিরে গেছে নাকি অন্য কোথাও? প্রশ্নগুলো মাথার ভেতর ঘুরপাক খেতে থাকে, আর ধূসরের হৃৎস্পন্দন যেন বাড়তে থাকে প্রতিটি মুহূর্তে। ধূসর বাড়ির দিকে এগোতেই দেখে রোকসানা ভেতর থেকে তাড়াহুড়া করে বেরিয়ে আসে। তার চোখে অস্বস্তি আর উদ্বেগের ছাপ স্পষ্ট। ধূসরকে দেখেই রোকসানা থেমে গিয়ে দুরু দুরু কণ্ঠে জিজ্ঞেস করে, ধূসর, ইচ্ছেকে দেখেছিস? কখন থেকে মেয়েটাকে খুঁজছি, সারা বাড়ি ঘুরলাম, কোথাও নেই। ধূসরের মনে যেন বজ্রপাত হয়। হৃৎপিণ্ড মুহূর্তেই ধুকপুক করতে থাকে। গলার স্বর যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, মানে রিসেপশনে কোথাও পাইনি, ওকে আমিও খুঁজেছি, কোথায় গেছে বলতে পারছি না। রোকসানার মুখ বিবর্ণ হয়ে যায়। পায়ের নিচ থেকে শক্ত জমি সরে যাওয়ার মতো অনুভূতি হয় তার। ধপ করে বসে পড়েন এক জায়গায়, শরীর কাঁপতে থাকে। আমার মেয়ে কোথায় গেল ধূসর? ওর কিছু হলে আমি বাঁচবো না। এই বলে কান্নায় ভেঙে পড়েন রোকসানা। বুকে চেপে ধরে ফুপিয়ে কাঁদতে থাকে। ধূসর দ্রুত এগিয়ে গিয়ে রোকসানাকে শক্ত করে জড়িয়ে ধরে। ধূসরের নিজেরই বুকের ভেতরে আগুন জ্বলছে, কিন্তু এখনই ভেঙে পড়লে চলবে না। অন্যদিকে রোকসানার কান্নার শব্দে বাড়ির অন্যরা ছুটে আসে। একে একে সবাই ঘিরে ধরে। ঘরে শোরগোল ছড়িয়ে পড়ে, কিন্তু ধূসর কিছু শুনতে পারছে না। তার কানে যেন শুধুই প্রতিধ্বনিত হচ্ছে রোকসানার ভয়ার্ত কণ্ঠ, আমার মেয়ে কোথায়? ঘরের পরিবেশ থমথমে। আতঙ্ক, উদ্বেগ আর রাগ মিলে যেন এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রোকসানা সোফায় আধশোয়া অবস্থায় কাঁপতে কাঁপতে ফুপিয়ে কাঁদছে। মুখে বারবার একটাই কথা, আমার ইচ্ছেকে এনে দাও, আমার মেয়েকে এনে দাও। রাত 11:30 বাজে, অথচ ইচ্ছের কোনো খোঁজ নেই। ধূসর দাঁড়িয়ে আছে স্থির হয়ে, যেন সারা শরীরের রক্ত হিম হয়ে গেছে। চোখের দৃষ্টি ফ্লোরে আটকে আছে, কিন্তু ভেতরে যেন প্রচণ্ড ঝড় বয়ে যাচ্ছে। হঠাৎ দাম থেকে চিৎকার ভেসে আসছে। ধূসর ইনানকে বেধরম মারছে। চারপাশে আতঙ্কিত চোখগুলো তাকিয়েছে এই দৃশ্যর দিকে। ইনানের মুখে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু ধূসর একটুকু থামছে না। চোখে ভয়ঙ্কর আগুন, মুখে একটাই কথা, তুই কোথায় রেখেছিস ইচ্ছেকে বল, না হলে তোর হাড় একটাও আস্ত রাখবো না। আরফান, তিন্ন, রাফিদ সবাই মিলে ধূসরকে থামানোর চেষ্টা করছে, কিন্তু ধূসর যেন রাগের আগুনে পুড়ে যাচ্ছে। ইনান কাশতে কাশতে অস্পষ্ট সুরে বলে, আমি জানি না ইচ্ছে কোথায়। ধূসর থেমে যায়, তবে চোখের দৃষ্টি আরো কঠিন হয়ে ওঠে। এবার ইনানের কলার ধরে টেনে তোলে চোখের সামনে এনে বলে, তুই মিথ্যে বলছিস, তুই ইচ্ছের পেছনে ঘুরঘুর করছিলি, আর এখন বলছিস কিছু জানিস না।
রোকসানার কান্নার শব্দ আবার বাড়তে থাকে। পুরো বাড়িটা যেন আতঙ্কের ছায়ায় ঢেকে যায়। ধূসরের রাগ ক্রমশ ভয়ঙ্কর রূপ নিতে থাকে। আর যদি ইচ্ছেকে না পাওয়া যায় তাহলে এই রাত যেন এক রক্তাক্ত অধ্যায় হয়ে থাকবে। রাগে ধূসরের চোখ যেন আগুনের মতো জ্বলছে। হাত দুটো মুষ্টিবদ্ধ, শিরাগুলো ফুলে উঠেছে পেশির। ইনান মাটিতে পড়ে কাশতে থাকে। এক পাশে নিজের গলা ধরে শ্বাস নেওয়ার চেষ্টা করছে। রাফি, তোফ, আরাফ, চিহ্ন সবাই মিলে ধূসরের হাত চেপে ধরে টেনে সরানোর চেষ্টা করছে, কিন্তু ধূসর যেন পাগল হয়ে গেছে। আমি শেষবারের মতো জিজ্ঞেস করলাম, ইনান, আমার ইচ্ছে কোথায়? ধূসর গর্জে ওঠে। তার কণ্ঠস্বর বসার ঘরের নীরবতার ভেতর বজ্রপাতের মতো ধ্বনিত হয়। ইনানের ঠোঁট ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। শরীর কাঁপছে, তবু কঠিন স্বরে বলে, আমি জানি না ধূসর ভাই, শেষবার ওকে অনুষ্ঠানের বাইরে যেতে দেখেছি, তারপর কোথায় গেছে আমি সত্যিই জানি না। ধূসর ক্ষিপ্ত হয়ে আবারও ইনানের কলার ধরে তুলে নেয়, কিন্তু এবার রাফিদ আর তিন্ন মিলে ধূসরকে দূরে সরিয়ে নেয়। শান্ত হ ভাই, ইনান যদি কিছু জানতো তাহলে এতক্ষণে বলতো। রাফিদ গম্ভীর কণ্ঠে বলে। রোকসানা সোফায় আধশোয়া অবস্থায় কাঁদতে কাঁদতে বলছে, আমার মেয়েটাকে এনে দে ধূসর। আমি জানি ও কোথাও একা থাকতে পারে না, কেউ ওকে নিয়ে গেছে, কেউ ওকে নিয়ে গেছে। ধূসরের মাথায় রক্ত চড়তে থাকে। দেরি না করে মোবাইল বের করে দ্রুত কথা ফোন দেয়। রিজওয়ান, 5 মিনিটের মধ্যে আমার সামনে হাজির হ। ইচ্ছেকে খুঁজে বের করতে হবে। রাত গভীর থেকে গভীর হচ্ছে, কিন্তু ইচ্ছের কোনো খোঁজ নেই। ধূসরের মনে অজানা আশঙ্কা জমতে থাকে। যদি সত্যি কিছু ঘটে গিয়ে থাকে, যদি ধূসর শ্বাস নিতে কষ্ট অনুভব করে, আজ যে করেই হোক ইচ্ছেকে ফিরিয়ে আনবেই। রফিক তালুকদার 2 হাতে মাথা চেপে ধরে নিঃশব্দে বসে আছে। পাশেই ইয়ানের তালুকদার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সান্ত্বনারও যেন কোনো মূল্য নেই এই মুহূর্তে। সেই সময়গুলোর কথা মনে পড়েছে। রফিক তালুকদার যখন রোকসানার কোলে সন্তান ছিল না, কতবার যে তিনি স্ত্রীর কান্না শুনে নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলেছেন তা আর কেউই জানে না। রোকসানা রাতের অন্ধকারে স্বামীর বুকে মুখ লুকিয়ে হাউমাউ করে কেঁদেছে। সন্তানহীনতার যন্ত্রণা তাকে তিলে তিলে কুড়ে খেয়েছে। এরপর বহু বছর পর আল্লাহর রহমতে যখন ফুটফুটে ইচ্ছে দুনিয়ায় এলো, তখন যেন তাদের জীবনের পূর্ণতা পেল। কখনো কোনো কষ্ট পেতে দেয়নি তারা ইচ্ছেকে। নিজের সর্বোচ্চ দিয়ে আগলে রেখেছে, অথচ আজ সেই মেয়ে কোথায় কেউ জানে না। 2 ঘন্টারও বেশি হয়ে গেছে, কোনো খোঁজ নেই তার কলিজার। ছেলে মানুষ সহজে কাঁদতে পারে না, তাও যদি সে হয় রফিক তালুকদারের মতো কঠিন প্রকৃতির মানুষ। কিন্তু এখন আর শক্ত থাকতে পারছে না। বুকের ভেতর হাহাকার করছে, অথচ চোখের জল ফেলতে পারছে না। মনে হচ্ছে যদি কাঁদেন তাহলে যেন এক বুক যন্ত্রণাই বেরিয়ে আসবে। আর তাই কোনো কথা না বলে তিনি শুধু রবের দরবারে চুপি চুপি মেয়ে ফিরে পাওয়ার দোয়া করছে, মন থেকে, প্রাণ থেকে। রাতের ঘন অন্ধকার ভেদ করে এক একে দামি মডেলের গাড়িগুলো এসে থামে মির্জা বাড়ির সামনে। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা এসব গাড়ি সাধারণত বাংলাদেশের রাস্তায় খুব বেশি দেখা যায় না, কিন্তু আজ যেন কোনো বিশেষ কারণে সমস্ত বিশাল বহুল যানবাহন এসে জমেছে মির্জা বাড়ির সদর দরজার সামনে। রেপোর্টর আর কোম্পানির গাড়ি এক একটি। ধূসর দাঁড়িয়ে আছে বসার ঘরের এক কোণে অদ্ভুত নীরবতায়, চোখের গভীর ভাবনার ছায়া। সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রেজওয়ান। ছেলেটির মুখেও স্পষ্ট উত্তেজনার আভাস। পাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে একদল মানুষ, সবাই ফরমাল পোশাকে, যেন কোনো গুরুতর পরিস্থিতির জন্য তারা প্রস্তুত হয়ে এসেছে। চারপাশে এক ধরনের চাপা উত্তেজনা কাজ করছে। বাতাসে ভাসছে রহস্যের গন্ধ। ধূসরের চোখের দৃষ্টি আরও তীক্ষ্ণ হয়ে ওঠে। সামনে দাঁড়িয়ে থাকা রেজওয়ান সামান্য গলা খাকারি দিয়ে কিছু বলতে উদ্যত হয়, কিন্তু ধূসর হাত তুলে তাকে থামিয়ে দেয়। এখনো সময় হয়নি কথা বলার, সময়ের অপেক্ষা করতে হবে। রাতের নীরবতা আরও গাঢ় হয়। শুধু গাড়িগুলোর ইঞ্জিনের ক্ষীণ গুঞ্জন আর অদৃশ্য কোনো সংখ্যার ছায়া ভেসে বেড়ায় মির্জা বাড়ির আঙ্গিনায়। আশেপাশের যত গাড়ি সিসিটিভি ফুটেজ আছে সব চেক করো। রিজওয়ান, 1 মিনিটও দেরি করা যাবে না।
রক্তিম চোখে দৃঢ়স্বরে বলে ওঠে ধূসর, কণ্ঠে তীব্র এক ধরনের শীতলতা যা চারপাশের বাতাসও থমকে দেয়। বাড়ির সবাই ধূসরের এই রূপ দেখে নিঃশব্দে দাঁড়িয়ে, কেউ কিছু বলার সাহসও পাচ্ছে না। বিশেষ করে ইনান, যে এতক্ষণ অবধি ধূসরকে একজন সাধারণ প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছিল, এখন ভেতরের অজানা এক আতঙ্ক কাজ করছে। ধূসর মোটেও সাধারণ কেউ নয়, এটা সে এতক্ষণে উপলব্ধি করছে। সাধারণ কোনো মানুষের দ্বারা এত কিছু করা যে অসম্ভব। অন্যদিকে তৃণ্য, রাফি, তোফ যে যার কাজে নেমে পড়ে, সময় নেই হাতে। ইচ্ছে কথায় কিভাবে নিখোঁজ হলো এখন সেটাই খুঁজে বের করা সবচেয়ে জরুরি। ধূসর যেন আর ধৈর্য রাখতে ব্যর্থ। দ্রুততার সাথে মির্জা বাড়ির বাইরে হাঁটা দেয়, কালো মার্সিডিজের দরজা খুলে ভেতরে বসে শক্ত হাতে স্টার্টিং চেপে ধরে ইঞ্জিন স্টার্ট করে। ঠান্ডা কালো মার্সিডিজের হেডলাইট দুটি মুহূর্তেই রাতের অন্ধকার চিরে জ্বলে ওঠে, যেন কোনো অজানা শিকার খুঁজতে বেরিয়েছে ভয়ঙ্কর কোনো শিকারী। চারিদিকে নিস্তব্ধতা, শুধু ইঞ্জিনের গভীর গর্জন রাতের বাতাসে ধাক্কা খেয়ে ফিরে আসে। ঠিক তখনই রোকসানা ব্যাকুল হয়ে বাড়ির ভেতর থেকে ছুটে আসে, মুখে আতঙ্কের ছাপ। মুখে কিছু একটা বলার জন্য ঠোঁট কাঁপছিল, কিন্তু ধূসর ইতিমধ্যেই গিলার বদলে গাড়ি এগিয়ে গিয়েছে সামনের পথে। রোকসানা চিৎকার করে ডাকতে চাইলেও গলার স্বর যেন আটকে যায়। কেবল উদ্বিগ্ন কণ্ঠে অনুসরণ করতে থাকে দ্রুত দূরে সরে যাওয়া কালো মার্সিডিজটাকে, যা রাতের আধারে মিলিয়ে যেতে থাকে ধূসরকেই সাথে নিয়ে। ঘড়ির কাঁটা ধীরে ধীরে রাত 1টায় পৌঁছায়। টিকটিক শব্দে প্রতিটি সেকেন্ডের অস্তিত্ব জানান দেয়। অন্ধকার ঘরের ফ্লোরে শ্যামবর্ণের এক পুরুষ হাঁটু মুড়ে বসে আছে, তার এক হাতে জ্বলন্ত সিগারেট ধীরে ধীরে পুড়ছে। অন্যদিকে পাশে মদের বোতল উবুর হয়ে ফ্লোরে ছড়িয়ে দিচ্ছে তরল পানীয়। আবছা আলোয় কালো চোখের মণি আরো গভীর রহস্যময় দেখায়, অন্ধকারকে যেন আলাদা করে জ্বলজ্বল করছে। তামাটের রঙের চেহারায় এক অদ্ভুত দৃঢ়তা, যেন ভেতরের আগুনকে চেপে রাখার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিস্তব্ধ রাতের বুকে শুধু সিগারেটের ধোঁয়ার শুরু রেখাগুলো হাওয়ায় মিলিয়ে যাচ্ছে, আর সাথে সাথে বাতাসে ভাসছে এক অজানা অস্থিরতা। পুরুষটি এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে, চোখে এক অদ্ভুত শূন্যতা। তার বুকের কাছটা সম্পূর্ণ উন্মুক্ত, শরীরের অজানা ষাটের মাত্র 2-3টে বোতাম আটকানো, বাকি অংশ এলোমেলোভাবে খুলে আছে, যেন কোনো অবহেলায় কিংবা অসাবধানবশত এভাবে রাখার গলার কাছটাও ভেজা। তীব্র অ্যালকোহলের গন্ধ মিশে আছে বাতাসে, বোঝাই যাচ্ছে পুরুষটি বেশ কিছুক্ষণ আগেই মদের গ্লাসে শেষ করেছে, কিন্তু তার ভাবভঙ্গিতে মাতালের কোনো চিহ্ন নেই, বরং চাহনিতে গভীর কিছু ভাবনার ছাপ, যেন কোনো দৃশ্য গভীরভাবে পর্যবেক্ষণ করছে কিংবা নিজের অতীতের অন্ধকারে কোনো অধ্যায় আটকে আছে। হালকা বাতাস বইছে, জানালার পর্দাগুলো ধীরে ধীরে দুলছে। বাইরের শহরের কোলাহল মৃদু হয়ে এসেছে, রাত গভীরতর হচ্ছে, অথচ পুরুষটি এতটুকু নড়ছে না। হাতের আঙ্গুলগুলো কেবল মাঝে মাঝে অস্থিরভাবে নড়ছে, যেন কোনো অদৃশ্য আবেগের দোলাচলে দুলছে। নিঃশ্বাস ধীর, তবু মাঝে মাঝে দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে নিজের অজান্তেই। এখানে এই নিস্তব্ধ রাতে একা, একদম একা, নিজের ভাবনার জগতে ডুবে থাকা এক নীরব পর্যবেক্ষণ, যার ভেতরে চলছে এক বিশাল রহস্য, অথচ বাইরের পৃথিবী তার কোনো কিছুই টের পাচ্ছে না। গভীর রাত, ঘর জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা, নরম আলো ছড়িয়ে আছে ঘরের কোনায়, যেন আলো আধারের এক রহস্যময় খেলা চলছে। মাঝখানে শুয়ে আছে ইচ্ছে অচেতন নিস্তেজ, পরনে লাল বেনারসি, যা ঘরের মৃদু বাতাসে সামান্য নড়ছে। মুখের ওপর দিয়ে এলোমেলো চুল এসে পড়েছে, কিন্তু সেসব গুছিয়ে দেওয়ার কেউ নেই। হালকা সাজে ইচ্ছেকে অপ্রার্থী লাগছে, একেবারে যেন কোনো রাজকন্যার মতো। অন্যদিকে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে শ্যামবর্ণ পুরুষটি, চোখ দুটো গভীর ক্রোধে টলটল করছে, অথচ সে একই চোখে প্রেমের দুর্নিবার ছায়া। এমনভাবে তাকিয়ে আছে যেন এই মুহূর্তে সে ইচ্ছেকে ছুঁয়ে দেখতে চায়, আবার ভয় পাচ্ছে ইচ্ছে যদি জেগে ওঠে, রাগ
অভিমান, তার সমস্ত আকাঙ্ক্ষা মিশে গেছে সেই দৃষ্টিতে। সে কি কখনো ভেবেছিল ইচ্ছেকে এভাবে দেখতে পাবে, এতটা নিস্পন্দন, এতটা অসহায়? নিজের মুষ্টিবদ্ধ হাতের চাপে শিরাগুলো স্পষ্ট হয়ে ওঠে, কিন্তু কিছুই করার নেই এখন। সমস্ত অনুভূতি যেন আটকে গেছে কেবল ইচ্ছের দিকে তাকিয়ে থাকার মধ্যেই। ফাঁকা রাস্তায় কালো ধোয়া তুলে ধাপম্যান ব্ল্যাক মার্সিডিজ স্টার্ডিংয়ের ধরে হাত দৃঢ়তা, চোখের দৃষ্টি শীতল, অথচ ভেতরের আগুনে দহন হচ্ছে ধূসর তালুকদার, যেন এক উন্মাদ শিকারী যার একমাত্র লক্ষ্য হারানো শিকারীকে ফিরে পাওয়া। হেডলাইটের আলোয় ঝলকানিতে সামনের পথ আলোকিত হলেও ধূসরের মানসপটের অন্ধকারে দাপিয়ে বেড়াচ্ছে। রোকসানার ফোপানোর শ্বাস, ইনানের মুখে স্পষ্ট স্বীকারোক্তি, রিসিপশনের ঝলমলে সন্ধ্যার সেই মুহূর্ত যখন ইচ্ছে ছিল তার সামনে সবকিছু একে একে মস্তিষ্কের সামনে দাউ দাউ করে জ্বলছে। গাড়ির গতি আরও বাড়ায় ধূসর। গাড়ির স্পিড মিটার পেরিয়ে যাচ্ছে সীমানা 140, 150, 160। ধূসর যেন সব বাঁধন ছিন্ন করে ছুটছে। ড্যাশবোর্ডের ডিজিটাল স্পিড মিটারের সংখ্যাগুলো দ্রুত উপরের দিকে উঠছে। সে জানে এই মুহূর্তে 1 সেকেন্ডও দেরি মানে সর্বনাশ। ইচ্ছে কথায় কত সময় লাগবে আরও? মাথার ভেতর হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু উত্তর একটাই, যেভাবেই হোক ইচ্ছেকে ফিরে আনতে হবে, কোনোভাবেই দেরি করা যাবে না। ধূসরের ঠিক পেছনেই আরও 5টি গাড়ি একই গতিতে ছুটে চলছে। ভেতরে আছে তীর্ণ, রাফিদ আর তোপ ও গার্ড। তাদের চোখেও এক অদ্ভুত অস্থিরতা। ধূসরের গাড়ির লাল টেট লাইট তাদের পথ দেখাচ্ছে, আর তার সাথে দৌড়াচ্ছে প্রতিশোধের আগুন। বারবার রাফিদের গলা ভেসে আসছে,